এই এক ভিডিওতে এসএসসি সাধারণ গণিত অধ্যায় 17 পরিসংখ্যানের সব টাইপের প্রবলেম সলভ করব আমরা বোর্ড প্রশ্ন সলভ করে। আমার নাম রনক মুক্তাসিম এবং আমি পড়াশোনা করছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে। অধ্যায় 17 পরিসংখ্যান থেকে প্রত্যেক বছর কিন্তু দুটো প্রশ্ন আসে, যেখান থেকে একটা প্রশ্ন অ্যান্সার করা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, তাই না? এবং আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমরা অধ্যায় 17 যেভাবে প্রশ্ন সলভ করা উচিত, যে প্যাটার্ন ধরে প্রশ্নটা সলভ করা উচিত, আমরা অনেকেই সেভাবে প্র্যাকটিসটা করি না। আমাদের সব টাইপের প্রবলেম কিন্তু একবার যদি বুঝে সলভ করতে পারি তাহলে এই অধ্যায়টা খুবই সোজা হয়ে যায়। এর জন্য আমাদের অতিরিক্ত প্র্যাকটিস অথবা টপিক স্কিপ করার কোনো প্রয়োজনই পড়ছে না। আজকের ক্লাসটা করলে ইনশাল্লাহ অধ্যায় 17 পরিসংখ্যানের কোনো সমস্যা তোমাদের থাকবে না, এটা ভাইয়ার গ্যারেন্টি। আজকে আমরা তোমরা জানো আমরা যেভাবে ক্লাসগুলো শুরু করি, আমরা শুরুর দিকে কিছু শর্ট কোয়েশ্চেন দিয়ে তোমাদের কনসেপ্টটাকে বিল্ড করতে থাকি, তারপর আস্তে আস্তে আমরা বোর্ড প্রশ্ন সলভের দিকে কিন্তু এগোতে থাকি। আজকেও আমরা সেম কাজটাই করব। সো প্রথমে দেখো কি প্রশ্ন দিছে, কোনো উপাত্তের পরিসর 55 এবং সর্বনিম্ন মান যদি 43 হয়, 43 হয়, তাহলে সর্বোচ্চ মান নির্ণয় করো। আমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে, আমি তোমাদের জন্য আজকে টার্মগুলা বলতে থাকবো যাতে সবাই আমরা বুঝতে পারি, ঠিক আছে? সো পরিসর মানে কি? পরিসর মানে হচ্ছে রেঞ্জ। ওকে, এখন দেখো এই প্রশ্নটা বোর্ডে অনেকভাবে আসে। এই প্রশ্নটা বোর্ডে হচ্ছে সৃজনশীলে কতে আসে, অনেকভাবে আসে, ঠিক আছে? আমি এটার সূত্রটা লিখি, তারপর সূত্র থেকে আরও জিনিস এক্সপ্লেন করবো। সো আমরা জানি পরিসরের সূত্র কি? পরিসরের সূত্র হচ্ছে পরিসরের সূত্র হচ্ছে পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1। এটা হচ্ছে পরিসরের সূত্র। এবং আমাদের সৃজনশীলে কতে এই প্রশ্নটা তিনভাবে আসতে পারে। তোমাকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দিয়ে বলা হতে পারে যে এই উপাত্তের পরিসর বের করো, অথবা তোমাকে একটা উপাত্ত সারি আকারে লিখে দিতে পারে, টেবিল আকারে না লিখে, এবং বলতে পারে এই উপাত্তের পরিসর বের করো। একই প্রশ্ন তোমাকে পরিসর দেওয়া থেকে সর্বোচ্চ মান বের করতে দিতে পারে, আবার সর্বনিম্ন মান বের করতে দিতে পারে। সো এই এক সূত্র থেকে আমাদের 4 রকমের প্রশ্ন কিন্তু বোর্ডে আসতে পারে, সূত্র কিন্তু সেম, ঠিক আছে? তাহলে ভাই এই প্রশ্নটা কেমনে সলভ করবো এটা একটু করাই দেন। দেখো আমাদের পরিসর দেওয়া আছে, তাই না? আমি মনে করি যে সর্বোচ্চ মান সমান সমান হচ্ছে এক্স। আমি মনে করতেছি, আমি ধরে নিচ্ছি, ওকে? ধরি সর্বোচ্চ মান সমান সমান কি? সমান সমান এক্স। এখন পরিসর দেওয়া আছে, পরিসর কত? 55। তাইলে 55 সমান সমান, আমি যে সূত্রে মান বসে দেখতে পারতেছি 55 সমান সমান এক্স মাইনাস 43 প্লাস 1, তাই না? তাহলে আমি এখান থেকে লিখতে পারি সাইড চেঞ্জ করে যে এক্স সমান সমান 55 প্লাস 43 মাইনাস 1। তাহলে দেখো মান কত আসে? 55 প্লাস 43 মাইনাস 1 আসে হচ্ছে 97। তাহলে এই উপাত্তের সর্বোচ্চ মান কত হবে? সর্বোচ্চ মান হবে 97। এটাই হবে আমার অ্যান্সার, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এবং যেটা তোমাদের বললাম যে এই তোমার সূত্র থেকে কয়েক ধরনের প্রশ্ন কিন্তু করা সম্ভব। তো তোমাকে আমি যদি বলে দিতাম যে কোনো একটা উপাত্তের পরিসর 55, তারপর হচ্ছে তোমার সর্বোচ্চ মান 97, তাহলে তুমি সর্বনিম্ন মান বের করে ফেলতে পারতো না? বের হলে কত আসতো হচ্ছে 43। তোমরা নিজে বাসায় করে দেখো অ্যান্সার মিলে নাকি। ওকে, আসো আমরা তাইলে সামনের প্রশ্নটার দিকে একটু আগাই। দেখো আমাকে কি বলা হয়েছে? আমাকে বলা হয়েছে যে কোনো শ্রেণীর উচ্চসীমা 65 এবং কোনো শ্রেণীর মধ্যমান যদি 62.5 হয়, তাহলে ওই শ্রেণীর নিম্ন সীমার মান নির্ণয় করো। ওকে, তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমাদের মধ্যমানের যে সূত্রটা আছে, একটা শ্রেণীর মধ্যমানের সূত্র, সেটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এখন দেখো আমার শ্রেণীর উচ্চসীমা দেওয়া আছে 65, তাই না? আর মধ্যমান দেওয়া আছে কি 62.5, ঠিক আছে? মিড ভ্যালু দেওয়া আছে 62.5। এখন আমি জানি যে কোনো একটা শ্রেণীর জন্য মধ্যমান সমান সমান কি? মধ্যমান সমান সমান হচ্ছে উচ্চসীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড বাই
2। এটা হচ্ছে মধ্যমানের সূত্র, এটা হচ্ছে মধ্যমানের সূত্র। এখন আমরা আগের প্রশ্নের মতন জাস্ট সূত্রের মধ্যে ভ্যালুগুলো বসাই দিই, ঠিক আছে? সূত্রের মধ্যে ভ্যালুগুলো বসালে দেখো কি আসে, মধ্যমান দেওয়া আছে 62.5, আমাকে বের করতে বলা হয়েছে নিম্ন সীমা, উচ্চ সীমা দেওয়া আছে 65 প্লাস নিম্ন সীমা ডিভাইডেড বাই 2, অথবা আমি বলতে পারি যে নিম্ন সীমা সমান সমান কি, দেখো নিম্ন সীমা সমান সমান হবে 2 ইন্টু 62.5 মাইনাস 65। তাহলে দেখি কত আসে। তাহলে আমার নিম্ন সীমা আসে হচ্ছে 60, তাই না? নিম্ন সীমা আসে হচ্ছে 60, এটাই হচ্ছে আমার অ্যান্সার। একই প্রশ্ন তোমাকে যেটা বললাম, এই প্রশ্নটা থেকে 3টা প্রশ্ন করা সম্ভব। কিরকম? তোমাকে মধ্যমান দেওয়া থাকলো, তোমাকে নিম্ন সীমা দেওয়া থাকলো, উচ্চ সীমা বের করতে দিতে পারে, অথবা তোমাকে উচ্চ সীমা এবং নিম্ন সীমা বোধ দেওয়া থাকলো, তোমাকে মধ্যমান বের করতে কিন্তু দিতে পারে। এটাও কিন্তু সৃজনশীলের ক নাম্বারের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে সূত্রের মধ্যে মান বসাই দিলে কিন্তু এই টাইপের অ্যান্সারগুলো আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাইলে আমরা একটু সামনের প্রশ্নটা দেখি। আমাকে দেখো কি বলছে, দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর, অনেকগুলো নাম্বার দেওয়া আছে। আমাকে বলছে উদ্দীপকের তথ্যের পরিসর নির্ণয় করো। আমাকে যদি এভাবে কোনোভাবে মানে একদম সারিবদ্ধ আকারে কোনো উপাত্ত তথ্য দেওয়া থাকে, তথ্য উপাত্ত দেওয়া থাকে, তাহলে পরিসর বের করার জন্য আমাকে 2টা জিনিস বের করতে হবে। আমাকে সর্বোচ্চ মান বের করতে হবে এই উপাত্ত থেকে, এবং আমাকে সর্বনিম্ন মান বের করতে হবে উপাত্ত থেকে। এইটা আমরা কিভাবে করব, চোখের আন্দাজে কিভাবে তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি একদম প্রথম থেকে। আমরা প্রথমে সর্বোচ্চ মান খোঁজার চেষ্টা করি। সর্বোচ্চ মানটা আমি সাদা কালি দিয়ে দাগ দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে 70-এর চাইতে বড়, এখানে 80 আছে, তার মানে এখন সর্বোচ্চ কত, 80। একটু আগেতে থাকি, দেখো সর্বোচ্চ কত, সর্বোচ্চ 100। এখন 100-র চাইতে বড় কিন্তু আর কোনো সংখ্যা আমি দেখতে পাচ্ছি না, মানে আরেকটা 100 আছে, কিন্তু সর্বোচ্চ মান কিন্তু 100ই, তাই না? তাহলে আমি লিখতে পারি যে সর্বোচ্চ মান হচ্ছে কি 100। এখন আমরা একটু সর্বনিম্ন মানটা বের করি। সর্বনিম্ন মান দেখি 70, 55, 30 আছে। 30-এর চাইতে ছোট খুঁজি আসো, 35, 45, 60, 40, 35, 40, 45, না দেখো 30 বাদে আমি কিন্তু এর চেয়ে ছোট কোনো সংখ্যা আর দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে এক্ষেত্রে সর্বনিম্ন মান কত হবে? সর্বনিম্ন মান হবে হচ্ছে 30। ওকে, তাহলে পরিসর কত? পরিসরের সূত্র আমরা একটু আগে পড়লাম না? তোমরা একটু মনে করায় দাও, আমাকে একটু মনে করায় দাও যে পরিসর, ভাইয়া আপনি মাত্র বললেন যে পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1, তাই না? তাহলে কত হবে? 100। দেখো সর্বোচ্চ মান হচ্ছে 100, রাইট? সর্বনিম্ন মান কত? 30। 100 মাইনাস 30 প্লাস 1, তার মানে আসে হচ্ছে 71। এটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রদত্ত উপাত্তের পরিসর কত? উপাত্তের পরিসর হচ্ছে 71। ঠিক আছে, এই যে আমি তোমাদের মাত্র একটা জিনিস দিলাম না, এই প্রশ্নটা সৃজনশীলের করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুঝছো? এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি এখানে একটা স্টার দিয়ে দিই। ঠিক আছে, এরপরে আমাকে দেখো একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হইলো। আমাকে সারণী থেকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে। আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যা অথবা ইংলিশে আমরা যেটাকে বলি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটার মানে কি? ক্রমযোজিত গণসংখ্যার মানে কি? মানে হচ্ছে দেখো এখানে গণসংখ্যা কত বলো? 6। সেকেন্ডটাতে আসো, সেকেন্ডটাতে গণসংখ্যা কত? 10। ঠিক আছে, এখন আমি এর আগের গণসংখ্যার সাথে যদি যোগ করি তাহলে সেকেন্ডটার জন্য ক্রমযোজিত গণসংখ্যা হবে কত? 16। ওকে, আবার দেখো এখানে গণসংখ্যা কত? 12। এর আগ পর্যন্ত মানে 61 থেকে 70 এই শ্রেণী গণসংখ্যা হচ্ছে 12। তার আগের শ্রেণী তার মানে 51 থেকে 60-এর ক্রমযোজিত গণসংখ্যা ছিল কত? 16। তাহলে এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে এই 16 প্লাস 12, তার মানে হবে কত? 28। এভাবে করে আমরা প্রত্যেকটা শ্রেণীর গণসংখ্যার তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার সাথে যোগ করতে থাকি। এটাকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা অথবা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমরা যদি টেবিলটা একটু দেখি,
ওকে, আমি সাইডে তোমাদের জন্য একটু টেবিলটা যদি আঁকি, দেখো আমার এখানে আমি শুধু গণসংখ্যাগুলো আঁকছি, শ্রেণীব্যাপ্তিগুলো পরে আঁকবো। ওকে, সো আমার এখানে দেখো, আমার এখানে ধরো গণসংখ্যা আছে, এটা হচ্ছে গণসংখ্যা আর এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, ক্রমযোজিত। দেখো এখানে আছে, প্রথমটা আছে 6, প্রথমটার জন্য ক্রমযোজিত 6 থাকবে, এরপরে গণসংখ্যা হচ্ছে 10, তাহলে এখানে ক্রমযোজিত গণসংখ্যা যাবে 10 প্লাস তার আগের ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে 6 = 16। এরপরে গণসংখ্যা আছে হচ্ছে 12, তাহলে এই 12-র কোরেসপন্ডিং ক্রমযোজিত গণসংখ্যা হয়ে যাবে 12 যোগ তার আগের ক্রমযোজিত গণসংখ্যা যেটা হচ্ছে 16 = 28। ঠিক আছে, তারপরে 7 আছে, তাইলে 7 যদি আমি এখানে দেই, 7-এর কোরেসপন্ডিং ক্রমযোজিত গণসংখ্যা হয়ে যাবে কি 7 যোগ তার আগের ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে 28 = 35। লাস্টে আমার 5 আছে, তাহলে কি হয়ে যাবে দেখো 5 প্লাস, তোমরা বুঝে চাইতে পারতেছো, এই যে 35 আগেরটা, 5 + 35 = 40। তার মানে ক্রমযোজিত গণসংখ্যায় বেসিক্যালি জিনিসটা হচ্ছে আমার গণসংখ্যাগুলোকে যোগ করতে থাকা, গণসংখ্যাগুলোকে আমার যোগ করতে থাকা। এমন না যে জাস্ট আগের গণসংখ্যার সাথে যোগ করতেছি, আমরা আগের ক্রমযোজিত গণসংখ্যার সাথে যোগ করতেছি। তার মানে ওই শ্রেণী পর্যন্ত এর আগে কতগুলো গণসংখ্যা আছে, কতগুলো ফ্রিকোয়েন্সি আছে, গণসংখ্যা মানে ফ্রিকোয়েন্সি, কতগুলো ফ্রিকোয়েন্সি আছে, এটার একটা মাপ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, আমরা যদি টেবিলটা দেখি, দেখো শ্রেণীব্যাপ্তি 41 থেকে 50, গণসংখ্যা 6, ক্রমযোজিত কত 6। আবার দেখো 51 থেকে 60, এখানে এই যে 10 আছে না, গণসংখ্যা 10, ক্রমযোজিতর জন্য এই 10-এর সাথে যোগ হবে কোনটা, আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে এখানে আসতেছে হচ্ছে 10 + 6 = 16। একইভাবে যে 12-র সাথে যোগ হবে আগের ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে 12 + 16, ঠিক আছে, = 28। একইভাবে আমার আগে 28 ছিল, 28 + 7 35, 35 + 5 40, আর আমার মোট হচ্ছে n = 40। দেখো তুমি কখন বুঝবা তোমার ক্রমযোজিত গণসংখ্যা ঠিক আছে, যখন n = তোমার লাস্ট শ্রেণীর, তোমার শেষ শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটা হবে, তখন আমরা বুঝতে পারবো যে আমার ক্রমযোজিত গণসংখ্যা এবং গণসংখ্যা যদি সেম হয়, তাহলে আমি বুঝতে পারবো যে আমার অঙ্ক মিলে গেছে। ঠিক আছে, তো আশা করি ক্রমযোজিত গণসংখ্যা বুঝতে পারছি, কারণ এটা নিয়ে আমরা সামনে আরও কাজ করব। আমরা যখন অজিভ কার্ভ আঁকবো, আমরা যখন তোমার মানে অনেক জায়গায় দেখবো আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা কিন্তু বারবার লাগছে। সো কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি তাহলে ভালো, যদি বুঝতে না পারি তাহলে ভিডিওটা আরেকটু আগায় আরেকবার দেখেন। ঠিক আছে, আমরা তাইলে সামনে আগাই। ওকে, আমাকে দেখো দেওয়া আছে কি n = যদি 50 হয় এবং n = যদি 50 হয় এবং সামেশন অফ fi xi = যদি 2624 হয়, তাহলে গড় কত। ওকে, তাহলে গড় কত আমরা জানি, গড়ের সূত্র হচ্ছে কি, গড়ের সূত্র হচ্ছে কি, গড়ের সূত্র হচ্ছে গড় = x বার = fi xi সামেশন অফ fi xi / n। এখন দেখো সবগুলোর মানে কিন্তু দেওয়া আছে, fi xi কত দাও 2624, 2624 ডিভাইডেড বাই n কত দেওয়া, n দেওয়া আছে কত, দেখো n দেওয়া আছে 50, এই যে n দেওয়া আছে 50, তাইলে ডিভাইডেড বাই 50। দেখো এটা আমরা একটু ক্যালকুলেটরে যদি বসাই কত আসে, 2624 ডিভাইডেড বাই 50 আসে হচ্ছে 52.48। ঠিক আছে, যা আসে তাই অ্যান্সার 52.48, এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন একটা জিনিস হচ্ছে, আমাদের কোনোভাবেই এই যে এই গড় এবং আমাদের যে তোমার শর্টকাট পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এটা কিন্তু আমরা গুলায় ফেলতে পারবো না। ঠিক আছে, কখন গুলায় যাবে, দেখো নর্মাল যখন আমরা সাধারণ গড় বের করি তখন আমরা সামেশন অফ fi xi নেই। ঠিক আছে, আর আমরা যখন তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করি তখন আমরা সামেশন অফ fi ui নেই। ঠিক আছে, আমরা সামনে আমরা দেখব ঠিক আছে, যে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হয়। বাট আমরা যদি এটা মনে রাখি যে সামেশন অফ fi xi হবে নর্মাল সাধারণ গড়ের জন্য, এবং সামেশন অফ fi ui হবে, যেখানে ui হচ্ছে ধাপ বিচ্যুতি, স্টেপ ডেভিয়েশন, এই fi ui হবে তোমার হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির জন্য, তাহলে কিন্তু আমরা এই দুইটাকে আর কখনো এমসিকিউ বলো
তোমার হচ্ছে সৃজনশীল বলো, কোনোভাবে গুলাবো না। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পারছি। আমরা সামনে আগে দেখো, এটা কোয়েশ্চেনটা খুব ইজি, কিন্তু এখানে আমরা একটা কমন ভুল করি। দেখো আমাকে কি বলছে, 6টা সংখ্যা দেওয়া আছে, এর মধ্যক নির্ণয় করো। আমরা ভুলটা কি করি জানো? আমরা তো জানি মধ্যক মানে কি, মধ্যক মানে মাঝখানের যে টার্মটা, মাঝখানের পদটা যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা মাঝখানে দুইটা পদের গড় নিই। ভুলটা যেটা করি সব সময় সেটা হচ্ছে আমাদের এই সংখ্যাটা এটা কি সাজানো আছে নাকি না, এটা কি ক্রমানুসারে আছে নাকি না, এটা আমরা দেখি না। ঠিক আছে, আমাদের এটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে নিতে হবে, এটাকে সাজাতে হবে, এটাকে ক্রমানুসারে সাজাইতে হবে। না সাজাইলে আমরা মধ্যক নির্ধারণ করতে পারবো না। ঠিক আছে, তাইলে আমি যদি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, দেখো কি আসে, আমার আসে হচ্ছে 6, 7, 8, 11, 14, 17। ঠিক আছে, আমি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম, ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। এখন দেখো এখানে টোটাল পদ সংখ্যা কত? পদ সংখ্যা আমি যদি n দিয়ে ডিনোট করি, n = 6, তাই না? n = 6 মানে কি? জোড় সংখ্যা। ওকে, জোড় সংখ্যা থাকলে আমরা মধ্যক কিভাবে নির্ণয় করি? মধ্যক নির্ণয় করি হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। আরও যদি সোজা করতে হয় সেটা হচ্ছে আমার দেখো 6 মানে কি? 6 মানে আমি যদি n/2 করি, n/2 মানে হচ্ছে 3। ঠিক আছে, যদি আরও ইজি করে এমসিকিউর জন্য মাথায় রাখতে চাই শর্টকাট হিসাবে, যে তৃতীয় পদ এবং তার পরের পদ, এই দুটো পদের গড়ই হবে কি আমার মধ্যক। ঠিক আছে, তাহলে দেখি কত আসে আমার মধ্যক। আমার আসে n/2 মানে কি? থার্ড পদ, তাই না? তৃতীয় পদ, থার্ড টার্ম প্লাস n/2 প্লাস 1, তার মানে 3 + 1 4, তাই না? ফোর্থ টার্ম ডিভাইডেড বাই 2। এখানে কিন্তু আবেগে আবার n/2 আর n/2 প্লাস 1 করে দিও না, এই আবেগটা কিন্তু এখানে খাটবে না, কারণ n/2 তম পদ বলছি, পদ সংখ্যা লাগবে। ঠিক আছে, পদ সংখ্যা বসাবো না, আমি পদ বসাবো। তাহলে তৃতীয় পদ কত? 8, চতুর্থ পদ কত? 11 ভাগ 2, 19 ডিভাইডেড বাই 2, তার মানে 9.5, রাইট? তার মানে আমার হচ্ছে 9.5। এটাই হচ্ছে কি আমার নির্ধারিত মধ্যক। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার নির্ধারিত মধ্যক। ওকে, এখন দেখো আমাকে কি বলছে, একটি বিদ্যালয়ের 10ম শ্রেণীর সকল শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের ক্রমযোজিত গণসংখ্যা দেওয়া আছে। আমাকে কি দেওয়া আছে? ক্রমযোজিত গণসংখ্যা সারণী। ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা সারণী। আমাকে এই সারণী থেকে মধ্যক বের করতে বলছে। ঠিক আছে, ভেরি গুড। এখন দেখো আমার ক্রমযোজিত গণসংখ্যা, একটা জিনিস মনে আছে বলছিলাম যে ক্রমযোজিত গণসংখ্যা এবং তোমার সবগুলো গণসংখ্যা যোগ করলে সেম মানটা আমরা পাই, তাই না? এটা কিন্তু বলছিলাম, মনে আছে 3 নম্বর প্রশ্নে, যে ক্রমযোজিত গণসংখ্যার শেষতম শ্রেণীর যে মানটা আর আমার সবগুলো গণসংখ্যা যোগ করলে যে মানটা, এই মানটা সেম হয়। ঠিক আছে, এই মানটা সেম মানে কি? এই মানটা হচ্ছে আমার কতগুলো উপাত্ত আছে এটার সংখ্যা, তাই না? মোট গণসংখ্যার সংখ্যা। তার মানে আমি বলতে পারি আমার এখানে নাম্বার অফ টার্মস, পদ সংখ্যা হচ্ছে বা গণসংখ্যা হচ্ছে n = 95, n = 95, n = কি? 95। ঠিক আছে, এখন দেখো কই গেল? আচ্ছা, এবার সে লিখি n = হচ্ছে 95। এখন n কি বিজোড় সংখ্যা না? n যদি বিজোড় সংখ্যা হয়, আমরা জানি আমরা কিভাবে হচ্ছে তোমার মধ্যক নির্ণয় করি। n বিজোড় সংখ্যা হলে আমরা মধ্যক নির্ণয় করি হচ্ছে n + 1/2, তার মানে 95 + 1/2, তাহলে কত? 96/2, তার মানে 48তম পদ। 48তম পদ। ঠিক আছে, কি হবে? 48তম পদ। এখন দেখো এই ক্রমযোজিত গণসংখ্যা থেকে আমরা একটা ইনফরমেশন পাবো, সেটা হচ্ছে যে 65 যে মার্কটা, এই মার্কের সময় আমার
ক্রমযোজিত গণসংখ্যা ছিল 44, তার মানে এই 43 থেকে 65-র মধ্যে আমার 44টা পদ গেছে, 44টা পদ গেছে। ঠিক আছে, 44 থেকে 53 হচ্ছে এই 65 থেকে 70, 65 থেকে 70, তার মানে এই যে 70, এখানে আমার পদ সংখ্যা 45 থেকে 53 থাকে। ওকে, ক্রমযোজিত গণসংখ্যা আমার এখানে 48তম পদ হচ্ছে কি আমার মধ্যক না, আমার 48তম পদ এই 45 থেকে 53 মধ্যে না, 45, 46, 47, 48, তাই না? আমি দেখব এই যে 44 থেকে 53 এই রেঞ্জের মধ্যে কি আছে, আমার 48 নাম্বার পদটা আছে। ঠিক আছে, এইখানে এটার মান কত, যেই শ্রেণীতে আমার 48তম পদটা আছে, পদের মান কত, শ্রেণী মান কত, শ্রেণী মান হচ্ছে 70। যেহেতু এখানে শ্রেণী ব্যাপ্তি নাই, এখানে শুধুমাত্র প্রাপ্ত নম্বর আছে, তাই আমাদের 70ই হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, আমাদের এখানে অ্যান্সার কত দেখো, 48তম পদ অথবা 70, 48তম পদ অথবা 70, এটাই হবে কি আমাদের অ্যান্সার। যদি শ্রেণী ব্যাপ্তি থাকতো কিভাবে করতাম, এটাও সামনে একটা প্রশ্নে আমি সলভ করে দিচ্ছি। ঠিক আছে, তাইলে যদি একটা রিক্যাপ দেই, এটা কি করছি আমরা জানি যে মধ্যক হচ্ছে n+1/2তম পদ, তার মানে 48তম পদ। আমরা ক্রমযোজিত গণসংখ্যায় দেখব যে আসলে কোন শ্রেণীর মধ্যে অথবা কোন টেবিলের মধ্যে, ঠিক আছে, কোন ঘরে আমার 48তম পদটা আছে। এখানে আমি দেখতেছি যে এই 70 যে শ্রেণীটা, এই 70 শ্রেণীর মধ্যে আমার 45 থেকে 53তম পদ আছে, তার মানে 48তম পদও এই 70-এর মধ্যেই কিন্তু থাকবে। তাহলে এখানে ক্রমযোজিত গণসংখ্যা থেকে আমরা ডিরেক্টলি মধ্যক নির্ণয় করতে পারি। কেন ডিরেক্টলি বের করতে পারি? কারণ আমার এখানে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, আমার এখানে কোনো শ্রেণী ব্যাপ্তি দেওয়া নেই। ঠিক আছে, আমরা একটু সামনে কোয়েশ্চেনটা আসি। দেখো আমাকে দেওয়া আছে, এটা প্রচুরকের কোয়েশ্চেন। প্রচুরকের ইংলিশ কি? প্রচুরকের ইংলিশ হচ্ছে মোড। ওকে, আর তোমার মধ্যকের ইংলিশ কি ছিল? মধ্যকের ইংলিশ ছিল হচ্ছে মিডিয়ান। ওকে, তাহলে আমাকে বলছে একটি উপাত্তের প্রচুরক হচ্ছে 49.75, এল দেওয়া, F1 দেওয়া, F2 দেওয়া। আমরা একটু কনফিউজ হয়ে যাই যে এখানে এল, F1, F2 এই জিনিসগুলো আসলে কি, বা একটা শ্রেণীবিন্যাস থেকে, একটা টেবিল থেকে আমরা কিভাবে এই তথ্যগুলা বের করতে পারি। এখানে তো ডিরেক্টলি দেওয়া আছে, আমরা সূত্রে বসাই ফেলতে পারি। ঠিক আছে, আমাদের প্রচুরকের সূত্র কি ছিল মনে আছে? আমাদের প্রচুরকের সূত্র ছিল হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখন আমরা একটু কনফিউজ হয়ে যাই যে এখানে L কি জিনিস, F1 কি জিনিস, F2 কি জিনিস, H কি জিনিস, তাই না? এখানে L সমান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। ঠিক আছে, তার মানে আমাদের প্রচুরক শ্রেণীটা, প্রচুরক কি জিনিস? প্রচুরক হচ্ছে কোনো একটা শ্রেণীর মধ্যে যদি আমি দেখি যে ওই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে, এটাকে আমরা বলি প্রচুরক শ্রেণী। এই যে শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে অথবা প্রচুরক শ্রেণী, এই প্রচুরক শ্রেণীর যে নিম্ন সীমাটা, এটাকে আমরা এল দিয়ে ডিনোট করি। ঠিক আছে, F1 হচ্ছে এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, F2টা কি? F2টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এটা যখন আমরা শ্রেণী বিন্যাস টেবিল দিয়ে আমরা করব। ঠিক আছে, বলছি না সব টাইপের প্রবলেম কভার করে দিব। সো এটা আমরা করবো আরো ডিটেলসে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর H এখানে কি? H এখানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা ক্লাস ইন্টারভাল, শ্রেণীব্যাপ্তি অথবা ক্লাস ইন্টারভাল। ঠিক আছে, তাহলে এখন তো আমরা জাস্ট সূত্রে বসাই দিলেই হচ্ছে। আমাদের দেওয়া আছে প্রচুরক দেওয়া আছে 49.75 ইজ ইকুয়ালস টু নিম্নসীমা দেওয়া আছে 48 প্লাস
তোমার F1 দেওয়া আছে 7, F1 প্লাস F2 হচ্ছে 7 প্লাস 12 ইন্টু H। আমাকে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি বের করতে বলছে, যেটা হচ্ছে H। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 7/19H সমান সমান 49.75 মাইনাস 48, যেটা বিয়োগ করলে আসে হচ্ছে 1.75। তার মানে H সমান সমান হচ্ছে 19/7 ইন্টু 1.75। দেখি কত আসে। আসে হচ্ছে 4.75। ওকে, আমি F2 মানটা ভুল বসাইছি, এর জন্য মিলতেছে না। ঠিক আছে, F2 মানটা 17 দাও, আমি 12 বসাইছি। F2 হচ্ছে 17, তার মানে এটা হয়ে যাবে কি 24। ওকে, একটু ঠিক করে দিই, এটা হয়ে যাবে 24, এটা হয়ে যাবে 24। ঠিক আছে, এখন আমরা একটু করি তো, 24/7 ইন্টু 1.75, তার মানে শ্রেণী ব্যবধান আসা হচ্ছে 6। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি সূত্রে বসাই দিতে পারবো। সূত্রটি কি? প্রচুরক সমান সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। ওকে, তাহলে আসো আমরা সামনের প্রশ্নগুলো সলভ করি। আমাকে বলছে 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণী, ওকে, এটা দেওয়া আছে। আমাকে প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমি তোমাদের মাত্র যেটা বললাম যে আমরা আমাদের যদি মান দেওয়া থাকে ডিরেক্টলি আমরা সূত্রে বসাই দিতে পারবো, কিন্তু একটা সারণী থেকে, একটা টেবিল থেকে আমরা কিভাবে মানগুলো বের করতে পারবো, এখন আমরা সেম জিনিসটাই শিখবো। ঠিক আছে, আগের কোশ্চেন থেকেই তো আমরা যে সূত্রটা যদি আমি তোমাদের একটু রিক্যাপ করাই দিই আগের প্রশ্ন থেকে, যে প্রচুরক সমান সমান কি ছিল মনে আছে না? L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা ছিল হচ্ছে প্রচুরকের সূত্র। এখন আমার এই গণসংখ্যা নিবেশন সারণী থেকে L বের করতে হবে, F1 বের করতে হবে, F2 বের করতে হবে, আর H বের করতে হবে। ঠিক আছে, এখন প্রথম কথা, ভাইয়া আপনি বলছিলেন যে এই যে F1, এই যে F2, এই যে L, এগুলো ডিপেন্ড করা হচ্ছে প্রচুরক শ্রেণীর উপর। প্রচুরক শ্রেণী কি জিনিস তোমরা একটু গণসংখ্যার দিকে থাকো, দেখো 4, 8, 10, 20, 12, 6। এটার মধ্যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বা সর্বোচ্চ গণসংখ্যা কোথায়? বলবা ভাইয়া এটা তো ইজি, এই যে 20, বাকি সবগুলো তো তার চেয়ে কম, তাই না? এই যে 20 যেটা আমি নিছি, এই 20টাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তার মানে আমার একটা সারণীর মধ্যে যেই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে, সর্বোচ্চ গণসংখ্যা থাকবে, তাকে আমরা বলি হচ্ছে প্রচুরক শ্রেণী। এখন একে একে করে মান বের করব। এই যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা দেখো 60 থেকে 64, তার মানে নিম্ন সীমা কি 60। নিম্ন সীমা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 60, তাহলে এটা সমান সমান হবে কি L। ঠিক আছে, প্রচুরক শ্রেণী মানে কি মোট ক্লাস, মোট ক্লাসের লোয়ার লিমিট হচ্ছে 60, তার মানে L সমান সমান হবে 60। ওকে, আচ্ছা, এখন F1 মানে আমি বলছিলাম যে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা আছে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? আমাকে মুখে মুখে বলো। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20। ঠিক আছে, 20-এর থেকে বিয়োগ দিতে হবে প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যা। আগের শ্রেণীর গণসংখ্যা কত দেওয়া? 10। 20-এর সাথে বিয়োগ দিব হচ্ছে 10। প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ দিতে হবে। ঠিক আছে, তাহলে F1 সমান সমান হবে 20 - 10 = 10। ওকে, F2 সমান সমান কি হবে? F2 সমান সমান একই রকম, প্রচুরক শ্রেণী তার পরের শ্রেণী গণসংখ্যা বিয়োগ দিব। প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে তার পরের শ্রেণী, তার মানে 12 বিয়োগ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? 20 - 12 আসে হচ্ছে 8। ওকে, আর লাস্টলি হচ্ছে আমার H। ঠিক আছে, H কি? H হচ্ছে তোমার কই গেল? H হচ্ছে শ্রেণী ব্যবধান। ঠিক আছে, তাহলে H সমান সমান কত? যে কোনো একটা শ্রেণী নাও, যে কোনো শ্রেণী, সবগুলো শ্রেণী ব্যবধান তো সেম, তাই না? ধরো আমি প্রচুরক শ্রেণী নিই, H সমান সমান 64 - 60, তার মানে হচ্ছে 4। ওকে, এখন একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদেরকে আমি শিখাই দিচ্ছি, সেটা হচ্ছে কোনো কারণে, মনে করি কোনো কারণে আমার প্রচুরক শ্রেণীটা এই যে ফার্স্ট শ্রেণীতে পড়ে গেল, পড়তেই পারে। এখানে সর্বোচ্চ গণসংখ্যা থাকলে প্রচুরক শ্রেণী হবে প্রথমটা। ঠিক আছে, ধরো কথার কথা এখানে গণসংখ্যা হচ্ছে 21, তাহলে ভাই F1 কেমনে বের করব?
F1 তো হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। পূর্ববর্তী তো কোনো শ্রেণী নেই, তাহলে F1 কেমনে বের করবো? সিম্পলি F1 এর গণসংখ্যার মান দিবা হচ্ছে -0, ঠিক আছে? পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা কাউন্ট করব হচ্ছে 0, তাইলে হয়ে গেল। সেম কোশ্চেনটা যদি আমি বলি যে ভাইয়া আমার প্রচুরক শ্রেণী আসছে ঠিক লাস্টের শ্রেণীটা, তাইলে কিভাবে বের করব? একইভাবে সেক্ষেত্রে F2 বের করার সময়, F1 বের করতে তো সমস্যা নেই, তাই না? কারণ লাস্টের আগে তো আরেকটা শ্রেণী আছে, সো F1 তো বের হয়ে যাবে। F2 বের করার সময় আমাদের এই যে পরবর্তী শ্রেণী গণসংখ্যা ধরতে হবে হচ্ছে 0, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছি। তাহলে এখানে আমরা সূত্রে বসাই দিই, প্রচুরক সমান সমান কি L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H, তার মানে 60 প্লাস 10 ডিভাইডেড বাই 10 প্লাস 8 ইন্টু 4। দেখি তো কত আসে, 60 প্লাস 10 বাই 18 ইন্টু 4 আসে হচ্ছে 62.22। এটাই হচ্ছে আমার এই যে সারণী থেকে প্রচুরক শ্রেণীর প্রচুরকের মান, ঠিক আছে? 62.22, ঠিক আছে? অলরাইট, তাহলে আমরা বেশ কিছু শর্ট কোয়েশ্চেন করে আমাদের কনসেপ্টগুলো কিন্তু বেশ ঝালাই করে নিছি, তাই না? কনসেপ্টগুলো কিন্তু আমাদের মোটামুটি ঝালাই করা শেষ। এখন আমরা সিকিউ কোয়েশ্চেন সলভের দিকে যাব। তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, আমরা এতক্ষণ পর্যন্ত বেশ কিছু জিনিস করছি। আমরা মধ্যক বের করছি, আমরা প্রচুরক বের করছি, আমরা পরিসরের অঙ্ক করছি, আমরা মধ্যমানের অঙ্ক করছি। এখন আমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে আমরা 3 ধরনের, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমরা 3 ধরনের গ্রাফ আঁকি। এই চ্যাপ্টারে, পরিসংখ্যান চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টি হচ্ছে আমার গ নাম্বারে একটা গ্রাফ দিবেই দিবে। সো আমাদের এই 3 ধরনের গ্রাফে কি কি লাগবে, কি লাগবে না, কিভাবে করব, এই জিনিসগুলো আমাদের কিন্তু এখন করতে হবে, ঠিক আছে? ওকে, দেখো আমাকে দেওয়া আছে তোমার 40 জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বর, 80 জন শিক্ষার্থী বাংলায় প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী নিচে দেওয়া হলো, ঠিক আছে? ওকে, আমার এখানে নিচে একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে। আমাকে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। কি বলছে? প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। ওকে, প্রচুরক শ্রেণী আমরা কিভাবে বের করি মনে আছে না? প্রচুরক শ্রেণী আমরা বের করি হচ্ছে এই শ্রেণীগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি গণসংখ্যা যার, তাকে আমরা বলি প্রচুরক শ্রেণী। একটু দেখি 6, 16, 12, 13, এই যে দেখো 20, এটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা, তাই না? এর আগে পিছে কোনোটাতে কিন্তু 20-এর চাইতে বড় গণসংখ্যা নেই। তার মানে এটা কি, এইটাকে আমরা, এই শ্রেণীটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রচুরক শ্রেণী। এখন প্রচুরক শ্রেণী, এটার মধ্যমান বের করতে বলছে। মধ্যমান আমরা জানি না, মধ্যমানের অঙ্ক আমরা করে আসছি না, যে মধ্যমান সমান সমান, মধ্যমান সমান সমান নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ডিভাইডেড বাই 2। তার মানে নিম্ন সীমা কত? নিম্ন সীমা হচ্ছে 51 প্লাস 60, উচ্চ সীমা কত? 60 ডিভাইডেড বাই 2। ওকে, দেখো উত্তর কত আসে? 51 প্লাস 60 বাই 2, উত্তর আসে 55.5। 55.5, এটা হবে আমার কি অ্যান্সার। প্রচুরক শ্রেণীর আমরা মধ্যমান বের করে ফেলছি, এটা হচ্ছে কত? 55.5। ওকে, ঠিক আছে। এরপরে খ নাম্বারে আমাকে বলছে এই গণসংখ্যা সারণী থেকে মধ্যক নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো, ঠিক আছে? তাহলে প্রথম কথা, আমাদের এখানে টোটাল দেখো গণসংখ্যা কতগুলো আছে, টোটাল গণসংখ্যা কতগুলো আছে আমি যেসে একটু মিলাই নিই সারণী থেকে। দেখো আমার আছে হচ্ছে 80টা, আমার দেওয়া আছে যদিও 80 জন, তাও আমি একটু মিলাই নিই, ঠিক আছে? তাহলে আমার এখানে টোটাল আছে হচ্ছে 80টা। এখন তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও তো, যে 80 সংখ্যাটা কি জোড় নাকি বিজোড়? বলো। 80 সংখ্যাটা অবশ্যই জোড় সংখ্যা, তাই না? 80 সংখ্যাটা অবশ্যই জোড় সংখ্যা। ওকে, এখন এই যে 80 যদি জোড় সংখ্যা হয়, ওকে, আমার দেখো এই ক্ষেত্রে মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমার কিন্তু মানে এখানে শ্রেণী আগে একটা মধ্যক বের করছি না সারণী থেকে, কিন্তু ওখানে কিন্তু আমার এখানে কোনো শ্রেণী ব্যবধান ছিল না, ওখানে আমার জাস্ট প্রাপ্ত নম্বর ছিল। এখানে কিন্তু একটা শ্রেণী ব্যবধান আছে, তোমরা কি দেখতে পাচ্ছ?
শ্রেণী ব্যবধান আছে না, দেখতে পাচ্ছি না? তাহলে এখানে কিন্তু আমার সূত্রটা একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা একটা ক্রমযোজিত গণসংখ্যা সারণী আমাদেরকে বানাইতে হবে। আমরা একটা ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা বানাই। দেখো 6, এটা তো আগেও করছি, তাই আমি আলাদা করে দেখাচ্ছি না। দেখো প্রথমটা 6 ছিল, গণসংখ্যা কত? 6। ক্রমযোজিত গণসংখ্যাও কত? তাহলে প্রথম শ্রেণীর ক্ষেত্রে 6, দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে গণসংখ্যা 16, ক্রমযোজিত গণসংখ্যা হবে 16 প্লাস 6, তাই না? 16 প্লাস 6 সমান সমান 22। এরপরে 22 প্লাস 12 34, 34 প্লাস 13 47, এভাবে যেতে যেতে কিন্তু আমার 80 পর্যন্ত চলে আসছে। তার মানে আমার মোট সংখ্যা n সমান সমান 80, তাই না? ওকে, এখন আমার তোমার যেটা বলতেছিলাম যে আমাদের যেহেতু পদ সংখ্যা হচ্ছে 80টা, তার মানে পদ সংখ্যা যেহেতু 80টা আর এটা যেহেতু জোড় নাম্বার, জোড় সংখ্যা, তাই n/2 সমান সমান কত? 80/2 সমান সমান হচ্ছে 40, ঠিক আছে? 80/2 সমান সমান হচ্ছে 40। ওকে, তাইলে মধ্যকটা আমাদের হবে 40তম পদের মান। এটা তো আমরা বুঝি, তাই না? আমার মধ্যকটা হবে 40তম পদের মান। এখন আমাকে ক্রমযোজিত গণসংখ্যা থেকে বের করতে হবে যে 40তম পদ এটা কোথায় আছে। দেখো ক্রমযোজিত গণসংখ্যা এখানে আছে হচ্ছে 34, ঠিক আছে? এখানে আছে হচ্ছে 47। তার মানে আমি তো জানি যে 40 34 থেকে 47 এর মধ্যে থাকে, এটা তো আমি জানি, তাই না? তাহলে যেহেতু এখানে 34 থেকে 47, তার মানে আমি বলতে পারি যে এই শ্রেণীটাতে আমার 35 থেকে 47 এই কয়েকটা গণসংখ্যা আছে বা এই কয়েকটা পদ সংখ্যা আছে, 35 থেকে 47। ওকে, তার মানে এখানে যদি 40 থাকে তাহলে আমার এই যে 41 থেকে 50 এটাই হবে মধ্যক শ্রেণী। 41 থেকে 50 এটাই হবে মধ্যক শ্রেণী। ওকে, তাহলে আমার মধ্যক শ্রেণী কত হচ্ছে? আমার মধ্যক শ্রেণী হচ্ছে দেখো 41 থেকে 50। ওকে, তোমরা ঠান্ডা মাথায় একটু দেখো যে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো নাকি। আমরা কি করছি? আমরা জানি যে টোটাল পদ সংখ্যা হচ্ছে 80, তার মানে তার মধ্যক হচ্ছে কত? 40তম পদ। আর ক্রমযোজিত গণসংখ্যায় যেহেতু 41 থেকে 50 শ্রেণীতে আমরা দেখছি যে এর আগে 34 আর এই শ্রেণীতে 47, তার মানে এই শ্রেণীতে 45 থেকে 47 পর্যন্ত আছে, তাই না? তাহলে 35 থেকে 47 পর্যন্ত থাকলে 40 তো এই শ্রেণীর মধ্যেই থাকবে, তাই এটাকে আমরা বলি হচ্ছে মধ্যক শ্রেণী। ওকে, তাইলে এই মধ্যক শ্রেণীর আমাদের কিছু প্যারামিটার লাগবে, আমাদের এখান থেকে কিছু ইনফরমেশন বের করতে হবে। প্রথম কথা কি কি বের করতে হবে? প্রথম কথা হচ্ছে এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণী কত? 41 থেকে 50, তাহলে নিম্ন সীমা কত হবে? নিম্ন সীমা হবে হচ্ছে 41, নিম্ন সীমা হবে এল সমান সমান হবে 41, ঠিক আছে? এরপর দেখো n/2 তো আমরা বের করে ফেলছি, তাই না? n/2 সমান সমান হবে কত? দেখো এই যে উপরে লেখা আছে 40। আমাদের সূত্রের জন্য আরো কিছু জিনিস লাগবে, স্পেশালি দুইটা জিনিস লাগবে যেটা আমরা আগে দেখিনি। ওকে, একটাকে বলা হয় হচ্ছে FC, ক্যাপিটাল FC। এই FC মানে কি ভাইয়া? FC মানে কি? FC মানে হচ্ছে FC সমান সমান হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, আমরা এই পার্টটাতে একটুখানি অনেকেই ভুল করে ফেলি, মানে একটু তাড়াতাড়ি করতে গিয়ে একটু আবেগে ভুল হয়েছে। দেখো মধ্যক শ্রেণী আমরা বের করছি হচ্ছে এই যে 41 থেকে 50, তাই না? মধ্যক শ্রেণীর আগের শ্রেণী কোনটা? 31 থেকে 40। পূর্ববর্তী শ্রেণী হচ্ছে 31 থেকে 40, 31 থেকে 40। এই 31 থেকে 40 এ কোরেসপন্ডিং ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 34। এটাই হচ্ছে আমার FC এর মান, ওকে, আর আরেকটা মান লাগবে, এটা হচ্ছে FM, ছোট হাতের FM। FMটা অনেক ইজি, FMটা হচ্ছে আমার মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এখানে কিন্তু ক্রমযোজিত না, মধ্যক শ্রেণী গণসংখ্যা, তার মানে এই যে 13, এটা কি? এটা হবে আমার FM, মধ্যক শ্রেণী গণসংখ্যা, এটা হবে আমার FM। তাইলে আমি এখান থেকে লিখতে পারি FC সমান সমান কি? মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে 34,
আর এফ এম মানে হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা, ক্রমযোজিত না, নর্মাল গণসংখ্যা, তার মানে এটা হচ্ছে 13। ঠিক আছে, এখন আমি রেডি, এখন আমি জাস্ট সূত্রে বসাই দিব। আমাদের তোমার এই সারণী থেকে মধ্যক বের করার সূত্র হচ্ছে, দেখো, মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। আচ্ছা, এখানে H হচ্ছে শ্রেণী ব্যবধান, ঠিক আছে। এইচটা তো আমরা আগেও একবার ইউজ করছি, তাই আলাদা করে দেখাচ্ছি না। এইচ কি এখানে, এইচ হচ্ছে এখানে শ্রেণী ব্যবধান। ঠিক আছে, তাহলে আমরা এখানে জাস্ট মান বসাই দিব। এইচ এর মান কত? এইচ এর মান 10, যেহেতু 41 থেকে 50, তাই না? 41 থেকে 50 না, তাহলে আমরা কি করতে পারি? 50 মাইনাস 41 প্লাস 1, তাই না? আমরা কি করতে পারি? এইচ সমান সমান 50 মাইনাস 41 প্লাস 1, তার মানে হচ্ছে তোমার 10, রাইট? ওকে, অলরাইট। তাহলে আমরা এখন হচ্ছে কি করতে পারি? আমরা জাস্ট মান বসাই দিতে পারি যে মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। L সমান সমান আমরা দেখছি কত? 41, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, প্লাস n/2 ছিল হচ্ছে 40, FC ছিল হচ্ছে 34 ইন্টু 10/13, তাই না? এটা তোমরা একটু ক্যালকুলেটরে বসায় দেখো, ক্যালকুলেটরে বসায় দেখবা উত্তর আসবে হচ্ছে 45.62। এটাই হচ্ছে আমাদের নির্ণয় মধ্যক। তাইলে আমরা একটু স্টেপগুলো মনে রাখবো। আমাকে যদি কোনো একটা শ্রেণীবিন্যাস থেকে অথবা কোনো একটা উপাত্ত থেকে আমাকে মধ্যক বের করতে বলে, শ্রেণীবিন্যাস থেকে যদি মধ্যক বের করতে বলে, তাহলে আমার একটা ক্রমযোজিত গণসংখ্যার টেবিল বানাইতে হবে। সেই ক্রমযোজিত গণসংখ্যা থেকে আমার দেখতে হবে যে মধ্যক পদ, যেটা n/2 তম পদ, এই মধ্যক পদটা কোথায় আছে। ঠিক আছে, এই মধ্যক পদটা কোথায় আছে? এই পদটা যে শ্রেণীতে আছে এটাকে আমরা বলি মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর থেকে কিছু ইনফরমেশন লাগে। একটা হচ্ছে আমার আগের পেজটাতে যদি আমি যাই, একটা হচ্ছে আমার এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। ওকে, এরপরে n/2, এটা তো আমরা বের করে ফেলছি, মধ্যক পদ। এরপরে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মাথায় রাখবো, পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এটা হচ্ছে এফসি। আর আরেকটা লাগবে এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। ওকে, এই চারটা। আর হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান কি? তোমার উচ্চসীমা মাইনাস নিম্নসীমা প্লাস 1। ঠিক আছে, এই 5টা ইনফরমেশন আমার লাগবে। এই 5টা ইনফরমেশন লাগলে আমি জাস্ট সূত্রে বসাই দিব মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। ওকে, মধ্যক আর প্রচুরকের সূত্র দুইটাই শিখছি, দুইটা আমরা গুলাবো না। তাইলে আমার ইনশাল্লাহ এই টাইপের যত অঙ্ক আছে সব অঙ্ক একদম পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আমাকে বলছে বর্ণনা সহ উল্লিখিত উপাত্ত হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আমাদের 3 ধরনের, তোমাদের বলছিলাম না যে 3 ধরনের গ্রাফ আছে। তো একটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ, ওকে, যেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি পলিগন ইংলিশে। আরেকটা হচ্ছে আমার গণসংখ্যা আয়ত লেখ, ওকে। আরেকটা হচ্ছে আমার অজিভ কার্ভ। এই 3টা থেকে একটা তোমাদের বোর্ডে দিবে। ইনফ্যাক্ট আমাদের 2টা প্রশ্ন আছে না, সৃজনশীল 2টা দিবে না, তোমার 10 আর 11 নাম্বার এখান থেকে একটা উত্তর দিতে হবে। একটাতে অজিভ কার্ভ দিলে, আরেকটাতে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি পলিগন, আর তোমার হচ্ছে আয়তলেখ, এই 2টার একটা দিবে, গণসংখ্যা আয়তলেখ 2টার একটা। মানে এই 3টা থেকে যে কোনো 2টা গ্রাফ তুমি পাবা। তাই আমরা একটা করেও যদি সুন্দর করে গ্রাফগুলো বুঝি, তাহলে কিন্তু আমাদের আর কোনো কনফিউশন থাকতেছে না। ওকে, সো আমাকে বলছে বর্ণনা সহ উল্লিখিত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছে। ঠিক আছে, এখন আমাদের গণসংখ্যা বহুভুজের জন্য যে সারণীটা লাগবে, আমাকে যদি শুধুমাত্র, আমি তোমাদেরকে একটু এক্সট্রা একটা জিনিস পড়াবো, ঠিক আছে, এটা আমরা পরে দেখবো। আমাকে 2 ভাবে এই প্রশ্নটা থাকতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে আয়ত দিতে পারে প্রথমে, যে প্রথমে আয়ত, গণসংখ্যা আয়ত আঁকো, এই আয়ত থেকে বহুভুজ আঁকো। আয়ত থেকে বহুভুজ আঁকতে হইলে আমি নর্মালি আয়ত আঁকাটা আমরা শিখবো একটু পরে। নর্মালি আয়ত আঁকবো, এরপর আয়তর প্রত্যেকটা শ্রেণীর মধ্য মানগুলোকে কানেক্ট করে দিব। এটাই হবে আমার আয়ত থেকে গণসংখ্যা বহুভুজ। ওকে, কিন্তু আমাকে যদি শুধুমাত্র গণসংখ্যা বহুভুজ আঁকতে বলে, শুধুমাত্র গণসংখ্যা বহুভুজ আঁকতে বলে, তাহলে আমার আরেকটা টেবিল আঁকতে হবে যেখানে আমার শ্রেণীর মধ্যমান লাগবে। ঠিক আছে, এরপর আমরা মধ্যমানগুলোকে বসায় কানেক্ট করে দিব। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। ঠিক আছে,
তাহলে দেখো মধ্যমানের টেবিলটা আমি তোমাদের জন্য লিখে রাখছি অলরেডি। আমাদের মধ্যমান আমরা কেমনে বের করব? মধ্যমান আমরা বের করব হচ্ছে কোন একটা শ্রেণী, একটা দেখাই দেই, কোন একটা শ্রেণী মধ্যমান হচ্ছে কি তার নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ 2। তাহলে এখানে কত আসে 11 + 20/2 31.5, 31.5 মানে হচ্ছে 15.5, ঠিক আছে। আবার এটাও দেখো 21 থেকে 30, তাহলে কি 21 + 30/2, তার মানে 51/2, 51/2 মানে হচ্ছে 25.5, ঠিক আছে। আরেকটা ইজি জিনিস হচ্ছে আমরা প্রথমটার যদি শ্রেণীর মধ্যমান বের করি আর যদি প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান সেম থাকে, আমরা এখানে জাস্ট ব্যবধান যোগ করব, ঠিক আছে। 15.5 + 10 25.5 + 10 35.5 + 10, বুঝছো? এটা হচ্ছে একটা শর্টকাট, এটা তোমাদের ইজি হয়ে যাবে, পরীক্ষার হলে অ্যান্সার দিতে ইজি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা শ্রেণী মধ্যমান সহ একটা টেবিল এঁকে ফেললাম, ঠিক আছে। এখন আমরা কিভাবে এই ফ্রিকোয়েন্সি পলিগনটা আঁকতে পারি? আমরা যেটা করব সেটা হচ্ছে এক সেকেন্ড দাঁড়াও, তোমাদের জন্য একটা পেজ অ্যাড করি। ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যেটা দেখতেছিলাম যে আমাদের এখানে হচ্ছে দেখো প্রত্যেকটা শ্রেণী কিন্তু আছে, ওকে। এবং আমাদের প্রত্যেকটা শ্রেণী কিন্তু আমাদের এখানে দেখো মধ্যমানও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এই মধ্যমান থেকে এখন হচ্ছে তোমার এই মধ্যমান থেকে আমরা হচ্ছে এখন একটা কি আঁকবো বলো? আমরা মধ্যমান থেকে এখন একটা গণসংখ্যা বহুভুজ আঁকবো, ঠিক আছে। তাহলে আমরা এক্স আর ওয়াই অ্যাক্সিসে কি বসাবো? ওকে, গ্রাফটা আঁকি, হাতে আঁকতেছি তাই গ্রাফটা একটু বাজে হবে, বাট তোমরা তো স্কেল দিয়ে আঁকবো, অবশ্যই স্কেল দিয়ে আঁকবো, অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবো। কেন পেন্সিল দিয়ে আঁকবো ভাইয়া? যাতে যদি আমার কাটাকাটি করা লাগে, যদি আমার কিছু ছিঁড়া লাগে, মুছা লাগে, তাহলে আমি মুছতে পারবো। পেন্সিলের দাগগুলো শুরুতে একটু হালকা করে দিব, আঁকা শেষ হলে কনফিডেন্ট হলে আবার গাঢ় করে একটু দিব, ঠিক আছে। এইভাবে যদি করো তাহলে তোমার কিন্তু বোর্ড পরীক্ষায় খুব এক্সট্রা গ্রাফ পেপার ইউজ করতে দিবে না, আনলেস ছিঁড়ে যায়, ঠিক আছে। সো এক্সট্রা গ্রাফ পেপারে মাথা চিন্তায় আনবো না, আমরা চেষ্টা করব যত সুন্দর করে গ্রাফ পেপারটা করা যায়, তাই পেন্সিল দিয়ে আঁকবো, হালকা করে আঁকবো, এরপর গাঢ় করে আঁকবো। ওকে, তাইলে আমরা এই যে উপরে মানে এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর আমরা রাখবো হচ্ছে শ্রেণীর মধ্যমান, এক্স অ্যাক্সিস বরাবর আমরা রাখবো হচ্ছে শ্রেণীর মধ্যমান, ওকে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমার গণসংখ্যা বহুভুজ আঁকতে বলছে না, গণসংখ্যা বহুভুজ মানে ফ্রিকোয়েন্সি পলিগন, আমার এই ওয়াই অ্যাক্সিস বরাবর রাখতে হবে হচ্ছে গণসংখ্যা। এখানে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা না, ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু অজিভ কার্ভের জন্য, ঠিক আছে। গণসংখ্যা বহুভুজে শুধু আমরা গণসংখ্যা রাখবো, ওকে। এই এক্স অ্যাক্সিসে শ্রেণী মধ্যমান লিখবো, ওকে। শ্রেণী মধ্যমান আমাদের শুরু হয় হচ্ছে 15.5 থেকে, তাই না? শ্রেণী মধ্যমান শুরু হয় হচ্ছে 15.5 থেকে, মনে আছে না? আগের টেবিলগুলো আমরা একটু দেখি, দেখো এই যে 15.5 থেকে আমার শ্রেণীটা শুরু হয়, কিন্তু আমার কার্ভটা সুন্দর করার জন্য এর আগের যদি একটা শ্রেণী থেকে থাকতো তাইলে এটার মধ্যমান কত হতো? 5.5, তাই না? কারণ 5.5 এর সাথে তো আমার শ্রেণী ব্যবধান যোগ করে 15.5 পাচ্ছি। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যখন আমরা তোমার গণসংখ্যা বহুভুজ আঁকতে যাব গ্রাফের মধ্যে তখন আমরা এখানে শুরু করব হচ্ছে যদি আমার প্রথম শ্রেণীর আগে একটা শ্রেণী থাকতো তার মধ্যমান কত হইতো সেটা দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এখানে শুরু করতেছি 5.5 দিয়ে, তারপর 5.5, 15.5, 25.5, এটা অন্য কালি দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, 35.5, 45.5, 55.5, 65.5, আমাদের আছে কত পর্যন্ত? 95.5, তাই না?
65, 75.5, এটা একটু বড় করে ফেলি, 85.5, 95.5। শেষটা কি করব, শেষটার সময় আমাদেরকে যেটা বললাম যে পরে যদি আরেকটা শ্রেণী থাকতো তাহলে কত হইতো, 105.5, তাই না, 105.5, ওইটা আমাদের লিখতে হবে। একদম লাস্ট মাথাটা হবে হচ্ছে 105.5, ঠিক আছে, ওকে, অলরাইট, ডান। এখন আমাদের প্রত্যেকটা গ্রাফ পেপারের মধ্যে মনে করি আমি এই গ্রাফ পেপারটা নিছি হচ্ছে এক্স অক্ষ বরাবর এক ঘর, ওয়াই অক্ষ বরাবর এক ঘর, নর্মালি নিছি। বাট তোমরা দেখবা কোনটা করলে সুন্দর হয়। এক্স অক্ষ বরাবর কি 2 ঘর সমান সমান 1 ইউনিট নিলে সুবিধা হয়, বা 3 ঘর সমান সমান 1 একক নিলে সুবিধা হয়। কেমনে করলে তোমাদের জন্য জিনিসটা সুন্দর লাগে, জিনিসটা যাতে একটু বড় হয়, একটু ফুটফুটে হয়, ঠিক আছে, ওকে। তাহলে আমরা গণসংখ্যা লিখি। আমাদের দেখো সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে কত, 20, তাই না? তো আমরা গণসংখ্যাটা মানে 20-এর কাছাকাছি রাখার চেষ্টা করবো। ধরো এখানে আমি দিব হচ্ছে 5, 10, 15 আর 20, ওকে। তাইলে এখন আমরা জাস্ট মান বসাবো, ওকে। 15.5 যখন ছিল, যে শ্রেণীটা মান ছিল 15.5, সেই শ্রেণীটা গণসংখ্যা ছিল কত, 6, ঠিক আছে। 15.5-এ গণসংখ্যা ছিল 6। এই যে 5 যদি এখানে হয়, 6 মোটামুটি এই জায়গায় হবে। তাহলে আমরা এইখানে একটা পয়েন্ট বসাচ্ছি, ঠিক আছে। পয়েন্টটা অন্য কালার দিয়ে বসাই, তাইলে আমাদের পরে মিলাইতে সুবিধা হবে। অ্যাপ্রক্সিমেশনগুলো মুছে দেই। ওকে, এটা হচ্ছে আমার 15.5-এর সাথে পয়েন্ট। এরপরে দেখি, এরপর হচ্ছে সেকেন্ডে হচ্ছে 16, তাই না? সেকেন্ড শ্রেণীটা কত, সেকেন্ড শ্রেণীটা হচ্ছে 16, 25.5-এর সাথে যাবে 15-এর উপরে 16, এই যে এটা, ওকে, 25.5-এর সাথে। তারপর 35.5-এর সাথে যাবে হচ্ছে 12, তার মানে 10-এর একটু উপরে, যে এখানে হবে 12, তাহলে এটা হবে 35.5, ঠিক আছে। এরপরে আমরা দেখি, তারপরে হচ্ছে 13, তো পরেরটা 45.5, 12-এর একটু উপরে, সো আমরা এখানে 13 দিয়ে দিতে পারি। তারপর যখন 55.5, তখন হচ্ছে গণসংখ্যা 20, তাই না? 20 এই যে একদম এই মাথায়, এখানে হবে আমার 20, ওকে। তারপর যখন 65.5 আমরা দেখি, গণসংখ্যা হচ্ছে 5 দেখো একদম নিচে, 5 এই যে এখানে, তার মানে 5 হবে এখানে। তারপরে শ্রেণী 75.5 যখন মধ্যমান, গণসংখ্যা হচ্ছে 4, তার মানে 4 কি তারও একটু নিচে। তারপর 3, 95.5-এ সে 1, এবং 100.5-এ তো কোনো গণসংখ্যা নেই, তার মানে ওটা 0। 5.5-এ কোনো গণসংখ্যা নেই, তার মানে ওটা 0। এখন আমার কার্ভটা দেখতে কিরকম হবে দেখো, আমি এই ডটগুলোকে মিলাই দিব, ঠিক আছে। একটা প্রশ্ন থাকে, ভাইয়া ডটগুলো কি স্কেল দিয়ে মিলাবো নাকি হাত দিয়ে মিলাবো? ডটগুলো যদি তুমি স্কেল দিয়ে মিলাও তাহলে দেখতে সুন্দর হয়, ঠিক আছে। এবং দেখো আরেকটা জিনিস, প্রথম মাথাটা আমি এই 55.5-এর সাথে লাগাইছি, যেটা আমি বলছিলাম যে আমার প্রথম শ্রেণীর আগে যদি একটা শ্রেণী থাকতো তার মধ্যমান, এবং লাস্টের পয়েন্টটা আমি মিশাই দিছি কিসের সাথে, 105.5। এটা কি, এটা আমি বললাম যে আমার যদি লাস্ট শ্রেণী পরে একটা শ্রেণী থাকতো তার মধ্যমান, ঠিক আছে। এটাই হবে আমার বহুভুজ, ওকে, এটাই হবে আমার গণসংখ্যা বহুভুজ। এখন তোমাদের পরীক্ষার খাতায় যেহেতু এটা একটা গ্রাফ পেপার থাকবে, এটা বুঝতে একটু কষ্ট হয়ে যেতে পারে, তাই তোমরা যদি চাও বলতে এটা রেকমেন্ডেড, ঠিক আছে। তোমরা এখানে কিছু ড্যাশ লাইন দিয়ে বুঝাই দিতে পারো যে এটাই আমাদের রেকমেন্ডেড বহুভুজ, ঠিক আছে। এরকম কিছু লাইন দিয়ে বুঝাই দিতে পারো যে তোমরা এই পয়েন্টগুলো আমরা বের করেছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা রেকমেন্ডেড প্র্যাকটিস। এবং এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো একটু গাঢ় করে দিবা, যাতে নর্মাল লাইন আর পয়েন্টের মধ্যে পার্থক্যটা বোঝা যায়। ওকে, তাহলে কিন্তু আমাদের অলরেডি 3টা কার্ভের মধ্যে একটা কার্ভ শেখা শেষ, ঠিক আছে। আমরা নতুন একটা প্রশ্ন করি। দেখো আমাকে কি বলছে, 80 জন শিক্ষার্থী বাংলায় প্রাপ্ত নম্বরে গণসংখ্যা সারণী নিচে দেওয়া হলো। আবার গণসংখ্যা সারণী দেওয়া হয়েছে, ওকে। আমাকে ক নাম্বার প্রশ্ন বলছে 8, 14, 11, 17, 6, 7-এর মধ্যক নির্ণয় করো। মজার কথা হচ্ছে আমরা এই প্রশ্নটা একটু আগে করছি যখন আমরা কোয়েশ্চেন সলভ করছি। দেখো মধ্যক আসছে হচ্ছে 9.5, ওকে, অলরাইট।
তারপর খ নাম্বার আমাকে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। হ্যাঁ, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, এই প্রশ্নটা বোর্ড কোয়েশ্চেনে আসবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, কারণ এই প্রশ্নটা সলভ করতে একটু টাইম লাগে, বাট জিনিসটা খুব ইজি এবং মজা। ঠিক আছে, আমরা দেখি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের একটা সারণী আঁকতে হবে। ঠিক আছে, এই যে এই টেবিলটা আঁকছি, ওকে, টেবিলটা অলরেডি এঁকে ফেলছি। আমি তোমাদেরকে একটু বুঝাই যে টেবিলটার মধ্যে কি কি করছি। প্রথম কথা, আমরা এখানে একটা শ্রেণীর মধ্যমান নিয়েছি। শ্রেণীর মধ্যমানকে আমি নাম দিয়েছি হচ্ছে কি xi। শ্রেণী মধ্যমানকে নাম দিয়েছি আমি xi। শ্রেণী মধ্যমান তো আমরা বের করতে পারি, তাই না? আগে বের করছি। শ্রেণীর মধ্যমান হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা প্লাস শ্রেণীর উচ্চ সীমা ভাগ 2। তার মানে এখানে কত আসে? এখানে আসে হচ্ছে 38। আরেকটা র্যান্ডম করে দিই, এখানে আসো। এখানে হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা প্লাস শ্রেণীর উচ্চ সীমা ভাগ 2। 56 প্লাস 60 ভাগ 2, তার মানে হচ্ছে তোমার 126 ভাগ 2, তার মানে আসে হচ্ছে 58। ঠিক আছে, একইভাবে আমরা একটু আগে একটা স্ট্র্যাটেজি শিখছি না, যে প্রথম শ্রেণী মধ্যমানটা বের করে প্রত্যেকটার সাথে তার শ্রেণী ব্যবধান যদি যোগ করে দেওয়া যায়, তাহলেই কিন্তু প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাইলে আমরা এইভাবে প্রত্যেকটা শ্রেণী মধ্যমান বের করলাম। এখন এই মধ্যমানগুলো থেকে আমার একটাকে অ্যাপ্রক্সিমেটলি একটা গড় ধরে নিতে হবে। একটাকে আমরা গড় ধরে নিব। কিভাবে ধরবো ভাইয়া? কোনটা ধরলে বেটার হয়, এটাতে একটু কনফিউশন থাকে। সত্যি কথা বলি, যে কোনোটাই ধরো, কোনো পার্থক্য, খুবই ছোট পার্থক্য থাকে। আমি বলবো না কোনো পার্থক্য থাকে না, ডেফিনেটলি থাকে, বাট খুব ছোট পার্থক্য থাকে। ঠিক আছে, তাই এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানো উচিত না। কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, দেখো আমরা একটা পড়ছি না কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি, সংজ্ঞাতে পড়ছি না? এই কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে আমাদের কোনো একটা উপাত্তের ক্ষেত্রে ঠিক মাঝ বরাবর আমার উপাত্তের গণসংখ্যার প্রবণতা বেড়ে যায়, গণসংখ্যার নাম্বার বেড়ে যায়। তো আমরা না চেষ্টা করব একদম মাঝখানের টেবিলগুলো থেকে, মাঝখানের শ্রেণীগুলো থেকে একটাকে তোমার অ্যাপ্রক্সিমেট একটা গড় ধরে নাও। ঠিক আছে, যেমন দেখো এখানে 1 2 3 4 5 6 7 7টা টেবিল আছে, তাই আমরা সাতের মধ্যমণি চতুর্থ শ্রেণীর মধ্যমানকে ধরে নিছি হচ্ছে এ। ঠিক আছে, তোমার যদি 8 থাকে, এখানে 8 থাকতো, তাহলে তুমি চতুর্থ অথবা পঞ্চমের যে কোনো একটাকে ধরে নাও, অ্যান্সার ঠিক আছে। বাট আমি যেটা বললাম, ট্রাই করব হচ্ছে ঠিক মাঝখানে শ্রেণীটাকে নিতে। দুইটা শ্রেণী থাকলে গড় করব না, দুইটা শ্রেণী থাকলে যে কোনো একটাকে নিয়ে নিব, মাঝে দুইটার যে কোনো একটাকে। আশা করি এ কেমনে সিলেক্ট করবো এটা বুঝতে পারছি। ঠিক আছে, এখানে গণসংখ্যা আছে, এটা তো নর্মাল। আমরা নতুন একটা জিনিস করছি, এটাকে বলা হয় ধাপ বিচ্যুতি, যেটাকে আমরা নাম দিচ্ছি UI, ধাপ বিচ্যুতি। ঠিক আছে, ধাপ বিচ্যুতি জিনিসটা কিভাবে বের করে ভাইয়া? এটা একটু মুছে দিই, জানো ধাপ বিচ্যুতি, দেখো ধাপ বিচ্যুতি আমরা নাম দিচ্ছি হচ্ছে UI। হ্যাঁ, UI সমান সমান কি? দেখো লেখা আছে UI সমান সমান, এটা xi হবে। ওকে, UI সমান সমান xi মাইনাস a বাই h, xi মাইনাস a বাই h। ওকে, দেখো এই xi কি? শ্রেণী মধ্যমান, যে কোনো একটা শ্রেণী মধ্যমান। ওকে, আর এ আমরা ধরে নিচ্ছি 53, এই টেবিলের জন্য এ হচ্ছে 53। আর শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান দেখি 40 মাইনাস 36 প্লাস 1, তার মানে শ্রেণী ব্যবধান h সমান সমান হচ্ছে 40 মাইনাস 36 প্লাস 1, তার মানে শ্রেণী ব্যবধান হচ্ছে 5। ওকে, যেহেতু এটা ডিসকন্টিনিউয়াস, তার মানে শ্রেণী ব্যবধান হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমি যে কোনো একটার জন্য, প্রথমটার জন্য আমি UI বের করি। দেখো কত আসে প্রথমটার জন্য। xi হচ্ছে শ্রেণী মধ্যমান 38 মাইনাস এ ধরে নিচ্ছি 53, 38 মাইনাস 53, আর শ্রেণী ব্যবধান হচ্ছে 5। ঠিক আছে, দেখি কত আসে। 38 মাইনাস 53 বাই 5 আসে হচ্ছে তোমার -3। ওকে, এটা হচ্ছে UI এর মান। 38 এর জন্য UI এর মান হচ্ছে -3। আরেকটা করে দিই তোমাদের। ধরো আমি এই 61 থেকে 65 এই শ্রেণীর জন্য UI বের করতে চাই। ঠিক আছে, তাহলে UI কত হবে? 61 থেকে 65 জন্য না, তার মানে তার মধ্যমান xi 63, xi মাইনাস আমরা যে a ধরছি 53, 63 মাইনাস 53 ভাগ শ্রেণী ব্যবধান 5, তার মানে দেখো 10/5, তার মানে আসে হচ্ছে 2। এখানেও দেখো আমার UI এর মান আসে হচ্ছে 2।
তাহলে আশা করি এই ইউআই টেবিলটা কিভাবে লিখছি এটাও আমরা বুঝতে পারছি। তার মানে এতক্ষণ পর্যন্ত একটা ছোট্ট রিক্যাপ দেই, কি কি করছি। শ্রেণী মধ্যমান বের করছি, তোমার হচ্ছে শ্রেণী ব্যবধান বের করছি, আর ধাপ বিচ্যুতি বের করছি, আর ঠিক মাঝখানের শ্রেণী মধ্যমানকে আমরা এ ধরে নিছি। ঠিক আছে, এখন এই সবগুলো ধাপ বিচ্যুতি বের হয়েছে না, আমরা যেটা করব সেটা হচ্ছে এই এফ আই গণসংখ্যা এটার সাথে ধাপ বিচ্যুতি গুণ দিব। কি করছি, এফ আই এর সাথে ধাপ বিচ্যুতি গুণ দিছি। দেখো 4 গুণ -3 হচ্ছে -12, 8 গুণ -2 -16, 11 গুণ -1 -11, 15 ইন্টু 0 0, 13 ইন্টু 1 13, 6 ইন্টু 2 12, 3 ইন্টু 3 9। ঠিক আছে, তাইলে আমাদের লাস্টেরটাকে এফ আই ইন্টু ইউআই, এফ আই বের করছি ইউআই বের করছি, দুটাকে গুণ করে দিব। শেষে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে এফ আই ইউআই এর প্রত্যেকটা টেবিল আছে না, প্রত্যেকটা টেবিলের যে ডেটা, এই সবগুলোকে আমরা যোগ করব। দেখো -12 -16 -11 0 13 12 9 সবগুলোকে যোগ করে আমার আসে হচ্ছে সামেশন অফ এফ আই ইউআই, যেটার মান হচ্ছে -5। এতক্ষণ ধরে যে এত কিছু করছি আমার মূলত লাগবে হচ্ছে এটা আর ওইটা। ওকে, ওই একটা মান বের করার জন্য আমরা এখানে দুইটা আলাদা টেবিল আঁকছি, মানে দুইটা আলাদা কলাম আঁকছি। ঠিক আছে, তাইলে দেখো আমরা এর মান বের করছি কত, এর মান আমরা ধরে নিয়েছি হচ্ছে 53, তাই না? ওকে, আরেকটা জিনিস, আমার এন এর মান লাগবে, এন এর মান কিভাবে বের করবো ভাইয়া? এন এর মান হচ্ছে এই যে দেখো, এন এর মান হচ্ছে তোমার এন এর মান হচ্ছে প্রত্যেকটা গণসংখ্যাকে যোগ করবো, তাই না? 60, প্রত্যেকটা গণসংখ্যাকে যোগ করবো, তার মানে 60। ঠিক আছে, ওকে, তার মানে এন সমান 60। আর আমি দেখলাম সামেশন অফ এফ আই ইউআই সমান কত আসলো? -5, আগের টেবিলটা থেকে, তাই না? সামেশন অফ এফ আই ইউআই সমান কত? -5। ওকে, আর আমরা শ্রেণী ব্যবধান বের করছি, শ্রেণী ব্যবধান এইচ সমান হচ্ছে 5। ওকে, এখন আমার সূত্র, গড়ের সূত্র কি? গড়ের সূত্র হচ্ছে এক্স অ্যাভারেজ সমান এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ভাগ এন ইন্টু এইচ। আমাদের কিন্তু সবই বের হয়ে গেছে, তাই না? এর মান আমরা ধরে নিয়েছিলাম, এটা হচ্ছে আমরা যেটা ধরে নিয়েছি অ্যাপ্রক্সিমেট গড়, এটা কত? 53 প্লাস সামেশন অফ এফ আই ইউআই, আগের টেবিল থেকে দেখছি কত আসছে? -5, তাই না? -5। এন সমান কত ছিল? এন সমান ছিল হচ্ছে 60, ওই যে নাম্বার অফ টার্মস 60, ইন্টু ক্লাস ইন্টারভাল শ্রেণী ব্যবধান 5। তাইলে আমরা দেখি গড় কত আসে। 53 প্লাস -5 ইন্টু 5/60, তাহলে আমার গড় আসে হচ্ছে 52.58। 52.58, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন তোমাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাইয়া এই প্রসেসে না করলে কি আমি গড় বের করতে পারবো না? দেখো, আমার যদি উপাত্ত দেওয়া থাকে তাহলে আমি হয়তোবা গড় বের করতে পারবো, কারণ আমি সবগুলো সংখ্যাকে যোগ করব, সবগুলো সংখ্যাকে তারপর হচ্ছে নাম্বার অফ টার্মস দিয়ে পদ সংখ্যা দিয়ে ভাগ করে দিব। কিন্তু আমার যদি দেওয়াই থাকে সারণী গণসংখ্যা সারণী, তাইলে কিন্তু আমার পক্ষে নর্মাল পদ্ধতিতে গড় বের করা সম্ভব না, তখন কিন্তু আমার এই পদ্ধতিতে গড় বের করতে হবে। এবং তোমাদের প্রশ্নে সবসময় বলে দেওয়া থাকে যে গণসংখ্যা সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো। ঠিক আছে, তাই এই প্রসেস ছাড়া কিন্তু করতে পারবো না। ওকে, তাহলে আমরা নেক্সটটা করি। আমাকে বলছি বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। কি বলছে? অজীব রেখা অথবা অজীব কার্ভ। ঠিক আছে, জিনিসটা অনেক ইজি, জিনিসটা অনেক মজা। আমাদের আবার অজীব কার্ভের জন্য ক্রমযোজিত গণসংখ্যা লাগতেছে, ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, একটু রিক্যাপ দিতে চাই, আমি কার্ভ 3টা একটু কম্পেয়ার করে পড়াতে চাই, কারণ আমরা কার্ভ 3টা পেঁচাই ফেলি। ঠিক আছে, একটু আগের প্রশ্নের গ নাম্বারটা একটু রিক্যাপ দিতে চাই। ঠিক আছে, এখানে দেখো, এখানে আমাদের শ্রেণী মধ্যমান লাগছে, গণসংখ্যা লাগছে, এটা কি? এটা গণসংখ্যা বহুভুজ। শ্রেণী মধ্যমান আর কি লাগছে? গণসংখ্যা। এখানে কোনো ধরনের ক্রমযোজিত গণসংখ্যা লাগে নাই, এটাকে তাই আমরা বলি কি, এই গ্রাফটাকে আমরা বলি হচ্ছে কি বলো? গণসংখ্যা বহুভুজ। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি পলিগন। ওকে, এখন আমরা যখন অজীব কার্ভ নির্ণয় করব, অজীব কার্ভের জন্য আমার কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যা সারণী।
কেন লাগবে দেখাচ্ছি। তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা আঁকি। এটা তো আমরা এখন পারি, তাই না? প্রথমটার জন্য গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা সেম, 4 আর 4। দ্বিতীয়টার জন্য 8-এর সাথে 4 যোগ করে 12, 11-র সাথে 12 যোগ করে 23, 15-এর সাথে 23 যোগ করে 38, এমনি করে সবগুলো। এগুলো তো আমরা কয়েকবার করেছি, রাইট? তাহলে ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা বের হয়ে গেছে। এখন আমার কি করা লাগবে জানো? আমি আমি আবার একটা টেবিল আঁকি। ওকে, সো আমরা আবার এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে ওয়াই এর এক্স অ্যাক্সিস বরাবর লাইন টানলাম। আমাদের কি থাকবে? আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, আর আমাদের এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে শ্রেণী ব্যবধান। ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে শ্রেণী ব্যবধান। কিন্তু আমাদের এখানে একটা স্পেশাল জিনিস করা লাগবে। ঠিক আছে, এক্ষেত্রে যে শ্রেণী ব্যবধানটা থাকবে এটাকে হতে হবে ডিসকন্টিনিউয়াস অথবা অবিচ্ছিন্ন। কি হতে হবে? কি হতে হবে বলো? এক্ষেত্রে আমাদের হতে হবে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন অথবা ডিসকন্টিনিউয়াস। ভাইয়া, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান কি জিনিস? অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান কিভাবে করে? কিভাবে বুঝবো যে আমার শ্রেণী ব্যবধানটা অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন? এই প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে এখন দিব। ঠিক আছে, টেবিলটা দেখি। ওকে, টেবিলটার সময় দেখো, এই যে শ্রেণী ব্যাপ্তি 36 থেকে 40। ঠিক আছে, 40-এর পর শুরু হচ্ছে 41 দিয়ে। আমি যদি এভাবে করে আঁকি যে এটা হচ্ছে 36 এবং 37, 38, 39, 40, এই সবগুলো একটা বক্সে। আবার 41, 42, তোমরা বাকিটা বুঝতেছো না, 43, 44, 45, এই সবগুলো আরেকটা বক্সে। কিন্তু এই যে 40 থেকে 41-এর মাঝখানেও কিন্তু কিছু সংখ্যা থাকতে পারে। 40 থেকে 41-এর মাঝখানে সংখ্যা থাকতে পারে না? 40.5, 40.2 এরকম সংখ্যা থাকতে পারে না 40 থেকে 41-এর মাঝে? এই সংখ্যাগুলো কোথায় যাবে? যেহেতু এই সংখ্যাগুলো যাওয়ার কোনো জায়গা নেই, এর জন্য এটাকে বলা হয় বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। ওকে, আমাদের অজিভ কার্ভের জন্য লাগবে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। কিভাবে করব? আমাদের দেখো এখানে 36 আছে, 40 আছে, তারপর 41 থেকে 45। তো আমরা এই শ্রেণী ব্যাপ্তিটাকে একটু বড় করব। দেখো আমরা এখানে 36 থেকে 1 বিয়োগ দিছি, 36 - 1, 35। ওকে, 40টা 40 রাখছি। আবার দেখো 41 থেকে 1 বিয়োগ দিছি 40, পরেরটা 45-এ আছে। 46 থেকে 1 বিয়োগ দিয়ে বানাইছি 45। তার মানে আমাদের এই শ্রেণীব্যাপ্তি যদি এইভাবে থাকে, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির জন্য আমার কি করা লাগবে? আমার নিম্ন সীমা থেকে 1 বিয়োগ দিতে হবে, নিম্ন সীমা থেকে 1 বিয়োগ দিতে হবে। ঠিক আছে, এভাবে করে আমি একটা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি পাবো, যেটা আমার অজিভ কার্ভে বসাইতে হবে। ঠিক আছে, আশা করি আমরা এখন জিনিসটা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে শ্রেণী ব্যবধানটা বসাই। 35, 45। দেখো আমি কিন্তু আগের বারে যদিও আমরা আমি যদি তোমাদেরকে দেখাই আমাদের গণসংখ্যা বহুভুজের গ্রাফটা, এক সেকেন্ড সময় দাও। আমরা এখানে শ্রেণী মধ্যমান বসাইছিলাম, মনে আছে? শ্রেণী মধ্যমান বসাইছিলাম এক্স অ্যাক্সিসের জন্য। ওকে, শ্রেণী ব্যাপ্তি কিন্তু আমরা বসাই নেই। এক্ষেত্রে দেখো আমরা কিন্তু কোনোভাবে দুইটা শ্রেণী ব্যবধান বসাইতে পারবো না। আমাদের কি করতে হবে? আমাদের এখানে শ্রেণী ব্যবধানটা 35/40 হবে। আমাদের এখানে শ্রেণী ব্যবধানটা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানের নিম্ন সীমা বসাইতে হবে। 35, 40 এভাবে করে প্রত্যেকটা নিম্ন সীমা। 45, 50, 55, 60, 65, দেখি টেবিলটা কোন পর্যন্ত আছে, 70 পর্যন্ত, রাইট? তাহলে 65 আর 70। ঠিক আছে, এখানে গিয়ে আমার উপাত্তের পরিসর কিন্তু শেষ। 70-তে গিয়ে কিন্তু আমার উপাত্তের পরিসর শেষ। ঠিক আছে, এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার টেবিলটা আছে না? আমরা এই ক্রমযোজিত গণসংখ্যার টেবিলটা জাস্ট প্রত্যেকটা পয়েন্টে বসাই দেবো। 35-এর জায়গায়, এই যে দেখো লোয়ার লিমিট বারবার বলতেছি, 35-এর জায়গায় বসাবো হচ্ছে 4। ঠিক আছে, না সরি, 35 থেকে শুরু করবো, এখন আপার লিমিট। 40-এর জায়গায় বসাবো 4, 45-এর জায়গায় বসাবো 12। ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা এখন আপার লিমিটে বসাবো। ঠিক আছে, শ্রেণী ব্যবধান লোয়ার লিমিট বসায় লাস্টে একটা 70 অ্যাড করে দিয়েছি আপার লিমিট। আর আমরা এখন
প্রত্যেকটা তোমার অজিভ কার্ভের পয়েন্ট কি আপার লিমিটে তার মানে উচ্চ সীমাতে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বসাবো প্রত্যেকটা শ্রেণীর উচ্চ সীমাতে। ঠিক আছে, তাইলে 35 থেকে 40 এই শ্রেণীর জন্য 35 থেকে 40 এই শ্রেণীর জন্য আমার ক্রমযোজিত গণসংখ্যা ছিল হচ্ছে 4। ক্রমযোজিত গণসংখ্যা ছিল হচ্ছে 4। আমরা 4টা কোথায় বসাবো? এই যে উচ্চ সীমাতে 40-এ। এই জিনিসটা কখনো আমরা ভুল করব না। ঠিক আছে, তাহলে এই 40 আমরা, আচ্ছা এখানে তো আমার দেওয়া লাগবে তাই না? আমার ক্রমযোজিত গণসংখ্যা গেছে কোন পর্যন্ত দেখি, টোটাল গেছে 60 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমি এখানে 10-এর ঘরে বসাই, 10, 20, 30, 40, 50, 60। ওকে, তাহলে 40-এ 4, 45-এ 12, এখানে 12 দেই, তারপরে হচ্ছে তোমার 45-এ 12, তারপর 50-এ 23, 50-এ 23, 20-এর একটু উপরে, তারপর 55-তে 38, 55-তে 38, 40-এর একটু নিচে, তারপর হচ্ছে তোমার 60-এ 51, 55-তে 38, 60-এ 51, তারপর 65-তে 57, 65-তে 57 আর 70-এ 60। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি করব? 35 থেকে এগুলো প্রত্যেকটা মিলিয়ে দেব। ঠিক আছে, এটাই হবে আমার অজিভ কার্ভ। ঠিক আছে, আমরা যদি চাই এখানে যেটা বলছি একটু পয়েন্টগুলোকে মার্ক করে দিতে পারি, পয়েন্টগুলোকে গোল দিয়ে দিতে পারি, এভাবে দেখতে আমার কার্ভটা সুন্দর হবে। ওকে, এটা কিন্তু কোনো শেষ মাথা নেই যে আমি টান দিয়ে লাগাই দেবো, এটা জাস্ট উপরের দিকে উঠতে থাকবে। এটাই হচ্ছে আমার অজিভ কার্ভ। ঠিক আছে, ওকে, আমরা তাহলে নতুন আরেকটা প্রশ্ন দেখি। আমার বলা হয়েছে 33টি পরিবারের মাসিক খরচ 1000 টাকায়, গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, খরচ দেওয়া আছে আর পরিবারের সংখ্যা দেওয়া আছে। ওকে, প্রদত্ত সারণী ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। আমার বিশ্বাস এখন তোমরা চোখ বন্ধ করে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে পারবা, ভাইয়ার কোনো হেল্পও লাগবে না। ঠিক আছে, দেখো আমরা বের করে ফেলছি ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা। এই যে প্রথমে 5, তাই প্রথম শ্রেণীর জন্য ক্রমযোজিত গণসংখ্যা আর গণসংখ্যার মান সেম, তারপর প্রত্যেকটা কি গণসংখ্যার সাথে যোগ, 5 যোগ 7 12, 12 যোগ 11 23, 23 যোগ 4 27, এটা আমরা পারি এখন। ওকে, খ নাম্বার, প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো। এটাও পারবো। ঠিক আছে, প্রদত্ত উপাত্তের আমাদের প্রচুরক নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে এই টেবিল থেকে আমরা একটু প্রচুরক শ্রেণীটা দেখি। দেখো 5টা 7টা 11 14 6। আমরা জানি প্রচুরক শ্রেণীতে আমার গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে, সর্বোচ্চ গণসংখ্যা, তার মানে এটা 11 সর্বোচ্চ গণসংখ্যা, তার মানে প্রচুরক শ্রেণী কি 30 থেকে 34 এই শ্রেণীটা, তাই না? এখন প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? দেখো L = 30, L = 30। আমাদের আরও কি লাগবে মনে আছে? আমাদের লাগবে হচ্ছে শ্রেণী ব্যবধান। H = কত? দেখো এটা যেহেতু অবিচ্ছিন্ন, এটা যেহেতু বিচ্ছিন্ন, তাই আমার শ্রেণী ব্যবধান হবে 34 - 30 + 1, তাই না? উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা +1, তার মানে কত? শ্রেণী ব্যবধান আসে 5, রাইট? ওকে, আর আমার লাগবে হচ্ছে F1 কি ছিল মনে আছে? এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, তার মানে F1 = আমি বলতে পারি 11 - 7, যেটা মান হচ্ছে 4। ওকে, সিমিলারলি F2 = প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, তার মানে এখানে F2 = আসবে হচ্ছে 11 - 4 = হচ্ছে 7। ওকে, আমাদের যা লাগতো আমরা সবই বের করে ফেলছি। এখন আমরা জাস্ট সূত্রের মধ্যে বসাবো। সূত্রটা আমরা জানি তাই না? প্রচুরক সমান কি? প্রচুরক সমান হচ্ছে প্রচুরক সমান হচ্ছে L প্লাস F1 / F1 প্লাস F2 × H। ঠিক আছে, আমরা যে মানগুলো বের করছি আমরা জাস্ট মানগুলো বসাই দিই। L এর মান বের করছি হচ্ছে আমরা 30 প্লাস F1 এর মান আমরা বের করছি 4 / 4 + 7 × 5। এটা আমরা ক্যালকুলেটরে বসাই, যে অ্যান্সারটা আসে সেটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, তাহলে আমার আসা হচ্ছে 31.818। এটা হবে আমার
প্রচুরক বের করা। ঠিক আছে, তার মানে আমরা এখন যে কোনো গণসংখ্যা সারণী থেকে প্রচুরক বের করতে পারবো। আশা করি ইনশাল্লাহ সবাই বের করতে পারবো। যাদের মনে হয় বের করতে পারবো তোমরা কমেন্টে লেখো জি ভাইয়া পারবো। ওকে, এখন আমাকে গ নাম্বার বলছে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। ঠিক আছে, আমাকে বলছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে। ওকে, তো আমরা কিন্তু গণসংখ্যা বহুভুজ অঙ্কন এখন করতে পারবো। ঠিক আছে, আমি জানি আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারবো। আমি তোমাদেরকে এই কোশ্চেনটা একটু অন্যভাবে করাবো। আমি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব, আবার গণসংখ্যা আয়ত লিখে দেখাবো। গণসংখ্যা বহুভুজ আর গণসংখ্যা আয়ত দুইটাই লিখে দেখাবো। ঠিক আছে, ওকে। সো আমরা কি করব, আমরা এই গণসংখ্যা নিবেশন সারণী থেকে গণসংখ্যা আয়ত এবং গণসংখ্যা বহুভুজ একসাথে লিখবো, একসাথে আঁকবো। ঠিক আছে, সো দেখো গণসংখ্যা বহুভুজের জন্য আমাদের কিন্তু মধ্যমানগুলো লাগতেছে, তাই না? এটা আমি তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি। বাট গণসংখ্যা আয়ত থেকে যদি মধ্যমান বের করতে হয় তাহলে আমরা কি করব? দেখো আমার এখানে প্রত্যেকটা শ্রেণী দেওয়া আছে না, আমরা আরেকটা টেবিল করব। আমরা কি করব, আমরা আরেকটা টেবিল করে এখানে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিগুলো বের করব। আমরা আরেকটা টেবিল বের করে এখান থেকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিগুলো বের করব। ঠিক আছে, দেখো এখানে 20 থেকে 24, তার মানে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির জন্য আমরা কি করছিলাম মনে আছে? আমরা প্রত্যেকটা নিম্ন সীমা এক ঘর করে নামায় আনছিলাম। এটা আরেকভাবে করা যায়, এটা প্রত্যেকটা উচ্চ সীমা এক ঘর করে বাড়ানো যায়, যেটা করে সুন্দর হয়। এখানে দেখো আমি যদি উচ্চ সীমা এক ঘর করে বাড়াই দিই তাহলে 20 থেকে 25 কভার হচ্ছে না? আমার তো নিম্নসীমা 20, সো আমি না ওটা করলে আমার জন্য বেশি সুন্দর লাগে। সো আমরা এখান থেকে লিখতে পারি 20 থেকে 25 অবিচ্ছিন্ন বের করতেছি। হ্যাঁ, 25 থেকে 30, 25 থেকে 40, 25 থেকে 30, 30 থেকে 35 বাদ গেছে, 25 থেকে 30, 30 থেকে 35, 25 থেকে 40 আর 40 থেকে 45। ঠিক আছে, তাহলে আমরা এটা গ্রাফের মধ্যে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তাই না? আমরা একটা গ্রাফের মধ্যে এই নিচে দিব হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। ঠিক আছে, আর এই গ্রাফে দিব হচ্ছে গণসংখ্যা। ওকে, তোমাদের নিশ্চয়ই শ্রেণী ব্যবধানগুলো মনে আছে। এই যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান যেটা আমরা লিখছিলাম, তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে, তাই না? তাহলে আমরা এখানে কি করব, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানগুলো বসাই, ব্রোকেন লাইন দেই, 20 থেকে শুরু, 25, 30, 35, 40 আর 45 গিয়ে শেষ। আর একটু বড় করে লেখা যেত, যাই হোক। ঠিক আছে, তাইলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো আমাদের গণসংখ্যা আছে কত? 11 পর্যন্ত, তাই না? তাহলে এটা একটু বড় করে লেখা যায়। 4-এর মাল্টিপল নেই, 4, 8 আর 12। এটাকে আমি একটু বড় করে একটু সুন্দর করে দেখি। ওকে, আমি যেটা তোমাদেরকে একটু আগেও বললাম যে তোমরা যখন গ্রাফটা লিখবা তোমাদেরকে গ্রাফটা এমনভাবে লিখতে হবে, আঁকতে হবে যাতে গ্রাফটা দেখতে এটা সুন্দর লাগে। তাহলে টিচারও তোমাকে অন্য খাতায় ভালো নম্বর দিবে। 20 ফাঁকা করে লেখার যেহেতু সুযোগ আছে, আমরা একটু ফাঁকা করে লিখবো। আমাদের পয়েন্ট বসাতেও সুবিধা হবে, আমাদের টিচারদেরও একটা ভালো ইমপ্রেশন করবে। ঠিক আছে, আচ্ছা 45-এর পরে আমাদের মিলাই দেওয়ার কোনো কিছু নেই। ওকে, এখন আমাদের দেখো 20 থেকে 25, মানে প্রথমটার জন্য আমার গণসংখ্যা বা পরিবারের সংখ্যা হচ্ছে 5, তাই না? তাহলে আমরা প্রথমটার জন্য এই যে দেখো এখান থেকে শুরু করব, 20 থেকে শুরু করব, 5 পর্যন্ত যাব। এটা ধরো 5, এখানে 25। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি গণসংখ্যা আয়ত। আচ্ছা, 25 থেকে 30-এর জন্য আমরা দেখতেছি দ্বিতীয়টার জন্য হচ্ছে আমার পরিবারের সংখ্যা 7, তার মানে এই 5 থেকে আরেকটু উপরে উঠবো, 7-এ যাব, 30-এ আসবো। ওকে, 30 থেকে 35-এর জন্য পরিবার সংখ্যা হচ্ছে 11, সো 30 থেকে 35, 11 পর্যন্ত যাব, 25-এ আসবো। 35 থেকে 40-এর জন্য হচ্ছে কি 4, তার মানে আমরা এখন নিচে নেমে যাব, এই যে 4, এটা হচ্ছে 35 থেকে 40। আর 40 থেকে 45-এর জন্য হচ্ছে আমার পরিবারের সংখ্যা 6, তার মানে এখানে আবার একটু বেড়ে যাবে, 40 থেকে 45-এর জন্য হয়ে যাবে হচ্ছে 6।
এটা হচ্ছে আমার গণসংখ্যা আয়ত, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার গণসংখ্যা আয়ত। এখন আমাদের এইখান থেকে যদি আমাদেরকে বলে গণসংখ্যা আয়ত থেকে যদি আমাদেরকে বলে যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই পয়েন্টগুলার মিডল পয়েন্টটা বের করব। কি করব? এই প্রত্যেকটা দেখো আমরা মধ্যমান বের করছি না, 22, 27, 32, 37, 42, রাইট? এই মধ্যমানগুলো বের করব, ঠিক আছে? এটা হচ্ছে মধ্যমান, এটা হচ্ছে মধ্যমান, এটা হচ্ছে মধ্যমান, মানে এটা হচ্ছে 22, এটা হচ্ছে 27, এটা হচ্ছে 32, এটা হচ্ছে 37, আর এটা হচ্ছে 42, ঠিক আছে? এরপর যেটা করব এই যে এটাই হবে আমাদের আয়ত থেকে গণসংখ্যা বহুভুজ। নীল দাগটা যেটা দেখছি এটা হচ্ছে আমাদের আয়ত থেকে গণসংখ্যা বহুভুজ, ঠিক আছে? নীল দাগটা কি বললাম? নীল দাগটা হচ্ছে আমাদের আয়ত থেকে গণসংখ্যা বহুভুজ। ওকে, আশা করি তাইলে আমাদের যদি এই টাইপের প্রশ্ন আসে যে আয়ত থেকে গণসংখ্যা বহুভুজ আঁকো, আমরা দুইটাই পারবো। শুধু গণসংখ্যা বহুভুজ যদি চাই, যেটা আমরা একটু আগেই করছি, সেটার জন্য কিন্তু আমাদের এত কিছু করা লাগবে না। আমাদের জাস্ট প্রত্যেকটা শ্রেণী মধ্যমান বের করতে হবে। এক্স অক্ষ বরাবর এই যে এই ছবিটা দেখি, এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী মধ্যমান বসাবো, ওয়াই অক্ষ বরাবর আমরা তোমার হচ্ছে মানে পরিবারের সংখ্যা অথবা গণসংখ্যা বসাবো, আর জাস্ট আমরা গ্রাফটা এঁকে ফেলবো, ঠিক আছে? তাহলে এই এক অধ্যায়ের যত টাইপের প্রবলেম পরীক্ষায় আসতে পারে সব টাইপের প্রবলেম কিন্তু আমি তোমাদের ঠিক হাতে ধরে ধরে করিয়ে দিয়েছি। চ্যাপ্টার 17 থেকে ইনশাল্লাহ তোমাদের এসএসসি পরীক্ষায় কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এবং তোমাদের যদি প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা টাইপ বুঝতে বারবার সমস্যা হয়, তোমরা কিন্তু ভিডিওটা বারবার পজ করে করে স্লো করে করে আবার দেখতে পারবা, ঠিক আছে? তো তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমাদের ব্যাচের সমস্ত আপডেট জানতে তোমরা চলে যাও কমেন্টে দেওয়া লিঙ্কে। তোমাদের সাথে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আবার আসবো। সবাইকে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।